আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলটিএস রাইটিং এর কজ সলিউশন এসে নিয়ে আলোচনা করব। টাস্ক 2 তে যখন আমাদেরকে কজ সলিউশন এসে দেওয়া হয়ে থাকে, তারা মূলত আমাদেরকে একটা সমস্যার কথা বলে এবং সমস্যাটার কি কি কজ বা কি কি কারণ হয়ে থাকে সেটা নিয়ে কথা বলতে বলে এবং সেটার কি কি সলিউশন বা সেটার কি কি সমাধান হতে পারে সেটা নিয়ে কথা বলতে বলে। আমরা যদি একটু আগাই তাহলে আমরা একটু দেখতে পারবো যে এখানে কি কি ধরনের কোয়েশ্চেন ওয়ার্ডস আমাদেরকে দেয়া হয়ে থাকে। একদম প্রথমে আপনারা দেখবেন আপনাদেরকে প্রবলেম এবং সলিউশন এই দুটো শব্দ ব্যবহার করে একটা স্টেটমেন্ট বলে থাকবে যে এটা একটা প্রবলেম, এটার কি কি সলিউশন হতে পারে সেটা বের করো। এরপরে কজ এবং সলিউশন আপনাদেরকে বলবে যে এটার কি কি, একটা হয়তো একটা প্রবলেম স্টেটমেন্ট থাকবে, একটা প্রবলেমের কথা উল্লেখ করা থাকবে, আপনাকে বলা হবে যে এটার কি কি কারণ হতে পারে, কি কি কজ হতে পারে এবং এটার কি কি সলিউশন হতে পারে বা সমাধান হতে পারে সেটা নিয়ে লিখতে। আমরা যদি একদম প্রথমে আমাদের এসে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি, এরই মধ্যে আমরা কিন্তু টাস্ক 2 এর কমন এসে স্ট্রাকচারটা কিরকম হয়ে থাকে সেটা জানি। একদম প্রথমে আমাদেরকে কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করতে হয়, এরপরে আমাদেরকে আমাদের আউটলাইন স্টেটমেন্ট বা থিসিস স্টেটমেন্ট যেটা থাকে বা ওভারভিউ স্টেটমেন্ট যেটা থাকে সেটা নিয়ে কথা বলতে বলে। এইখানে একদম প্রথমে আমি যদি বলি প্যারাফ্রেজ কোয়েশ্চেনটা কি, আমরা জানি প্যারাফ্রেজ কোয়েশ্চেন হচ্ছে আমাদেরকে প্রশ্নে যে স্টেটমেন্ট বলা হবে ওটাকেই ভিন্ন শব্দ ব্যবহার করে আমাদের প্যারাফ্রেজ করতে হবে এবং এটা ম্যান্ডেটরি, এটার উপর কিন্তু আলাদা করে মার্ক থাকে। এরপরে যে আউটলাইন স্টেটমেন্টটা থাকে বা আউটলাইন সেন্টেন্সটা থাকে সেটাতে বা থিসিস স্টেটমেন্ট বা ওভারভিউ সবগুলোই একই। এটাতে মূলত আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার পুরো প্যাসেজে কি নিয়ে কথা বলছেন, বিশেষ করে যেই হাইলাইটগুলো রয়েছে, একদম কি পয়েন্টগুলো রয়েছে সেগুলো কি কি সেটা নিয়ে আলোচনা করতে হবে আপনার আউটলাইন সেন্টেন্স বা থিসিস বা ওভারভিউ সেন্টেন্সে। এরপরে থাকছে আপনার বডি প্যারাগ্রাফ 1, যেখানে আপনি প্রথমেই যেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবেন সেই প্রবলেমগুলোকে 1, 2, 3 করে বলে দিবেন। অবশ্যই 1, 2, 3 লিখবেন না, বাট প্রত্যেকটা প্রবলেমকে সিকোয়েন্সিয়ালি বলে দিবেন। তারপরে প্রথম যেই প্রবলেমটা, অতিরিক্ত বেশি প্রবলেম লিখবেন না, কারণ আপনি এতগুলো প্রবলেম এক্সপ্লেইন করার আসলে ওয়ার্ড লিমিটও পাবেন না, সময়ও পাবেন না। গুড সলিউশন হচ্ছে দুটো প্রবলেম নিয়ে আলোচনা করবেন এবং ওই দুটো প্রবলেমে দুটো সলিউশন নিয়ে আলোচনা করবেন। একদম প্রথমে আপনি যদি দুটো প্রবলেমের কথা বলে ফেলেন তাহলে এরপরে আপনি আপনার ফার্স্ট প্রবলেমটাকে একটু এক্সপ্লেইন করবেন বা ফার্স্ট প্রবলেমটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন। এরপরে আপনি আপনার সেকেন্ড প্রবলেমটা নিয়ে কথা বলবেন। সেকেন্ড প্রবলেমটা নিয়ে কথা বলার পরে সেকেন্ড প্রবলেমটাকে একটু এক্সপ্লেইন করবেন। এক্সপ্লেইন করার পরে সেটার একটি এক্সাম্পল দিবেন। আপনি চাইলে ফার্স্ট প্রবলেমেরও এক্সাম্পল দিতে পারেন, চাইলে সেকেন্ড প্রবলেমেরটারও এক্সাম্পল দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা, বাট আপনার কিন্তু এক্সাম্পল দিতেই হবে। সো যেটা আপনার জন্য বেটার, ইউজুয়ালি এক্সাম্পল লাস্টের দিকে রাখলে বেটার একটা প্যারাগ্রাফে। সো দ্বিতীয় প্রবলেমের এক্সাম্পলটা দিলেই ভালো হয়। এরপরে রয়েছে আপনার বডি প্যারাগ্রাফ 2, যেখানে আপনি আপনার সলিউশনগুলো নিয়ে আলোচনা করবেন। আপনি এখানে দুটো প্রবলেম নিয়ে আলোচনা করেছিলেন, এবার আপনি দুটো প্রবলেমের সলিউশন, দুটো প্রবলেমের দুটো সলিউশন নিয়ে আলোচনা করবেন। তারপরে দুটো সলিউশন বলে ফেলার পরে প্রথম সলিউশনটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন এবং এরপরে সেকেন্ড বা দ্বিতীয় যেই সলিউশনটা আছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন। তারপরে রয়েছে আপনার কনক্লুশন। আমরা জানি কনক্লুশনে নতুন করে আবার কিছু বলার দরকার নাই। কনক্লুশনে আমরা প্রথম ইন্ট্রোডাকশনে যেই আউটলাইন স্টেটমেন্টটা লিখেছিলাম বা আউটলাইন সেন্টেন্সটা লিখেছিলাম, ওই আউটলাইন সেন্টেন্সটাকেই প্যারাফ্রেজ করে আমরা আমাদের কনক্লুশনটা তৈরি করব। সো আউটলাইন সেন্টেন্সটা যেভাবে বলা ছিল জাস্ট ভিন্ন শব্দ ব্যবহার করে আপনি আপনার কনক্লুশনের লাইনটা বলে দিবেন। কনক্লুশনে সাধারণত এটাকে একটা সামারি বলে, কারণ আমরা যা যা বলেছি সেটার একটা খুবই শর্ট সামারি দিয়ে ফেলি আমাদের কনক্লুডিং রিমার্ক দিয়ে। এখন আপনাদের স্ক্রিনে খেয়াল করে দেখবেন একটি স্যাম্পল কোয়েশ্চেন রয়েছে। স্যাম্পল কোয়েশ্চেনে কি বলেছে আমাদেরকে? বলা হয়েছে স্টুডেন্টস আর বিকামিং মোর অ্যান্ড মোর রিলায়েন্ট অন টেকনোলজি। স্টুডেন্টসরা আস্তে আস্তে টেকনোলজির উপর বেশি বেশি রিলায়েন্ট হয়ে যাচ্ছে। হোয়াট আর সাম অফ দ্য প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ রিলায়েন্স অন কম্পিউটার্স? মানে কম্পিউটারের উপর এই যে নির্ভরশীলতাটা আসছে এটার কি কি সমস্যা হতে পারে, অ্যান্ড হোয়াট আর সাম অফ দ্য পসিবল সলিউশনস? যেই সমস্যাগুলো নিয়ে আপনি কথা বলছেন সেই সমস্যাগুলোর কি কি পসিবল সলিউশন হতে পারে বা সমাধান হতে পারে সেটা নিয়ে আলোচনা করতে। সো আমরা কিন্তু এখানে প্রশ্নটা পড়ে বুঝে ফেলছি যে প্রথমে আমরা আমাদের ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা লিখব। ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটার পরে আমরা আমাদের বডি প্যারাগ্রাফ 1-এ যেটা করব হচ্ছে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। হাইয়েস্ট দুটো প্রবলেম নিয়ে
আলোচনা করব। তারপর আমাদের যে বডি প্যারাগ্রাফ নাম্বার 2 থাকছে সেইখানে আমরা সলিউশনস নিয়ে আলোচনা করব। দুটো সমস্যার দুটো সলিউশন থাকবে। এরপরে আমরা কনক্লুশন দিয়ে দিব এবং কনক্লুশনে আমরা জাস্ট আমাদের থিসিস স্টেটমেন্টটাকে আমরা সামারি করে দিব, আবারও প্যারাফ্রেজ করে, মানে আমরা অন্য শব্দ ব্যবহার করে থিসিস স্টেটমেন্টটাকে আরেকবার রিপিট করে দিব। সো আমরা কিন্তু স্ট্রাকচার যে ওভারঅল এটা হবে অলরেডি আগে থেকে জানি। একদম প্রথমে আপনারা দেখবেন learners are becoming ever more dependent on technology such as the internet and mobile devices. এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের প্যারাফ্রেজ বা কোয়েশ্চেনকে ভিন্ন শব্দ ব্যবহার করে আমরা প্যারাফ্রেজ করেছি। আমাদের প্রশ্ন ছিল স্টুডেন্টস আর বিকামিং মোর অ্যান্ড মোর রিলায়েন্ট অন টেকনোলজি। আমরা এখানে আমাদের অ্যান্সারে বলেছি স্টুডেন্টের পরিবর্তে লার্নার্স বলেছি, আর বিকামিং এভার মোর ডিপেন্ডেন্ট আমরা এখানে বলেছি মোর অ্যান্ড মোর। কোয়েশ্চেনে বলা ছিল মোর অ্যান্ড মোর রিলায়েন্ট, আমরা বলেছি এভার মোর ডিপেন্ডেন্ট। রিলায়েন্টও ইউজ করি নাই, রিলায়েন্টকে প্যারাফ্রেজ করে আমরা ডিপেন্ডেন্ট করে দিয়েছি। মোর অ্যান্ড মোরকে প্যারাফ্রেজ করে আমরা এভার মোর করে দিয়েছি। অন টেকনোলজি, এখানে প্রশ্নে আমাদেরকে টেকনোলজি বলা হয়েছিল, আমরা অ্যান্সারেও টেকনোলজি বলেছি, তবে কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন সাচ অ্যাজ দ্য ইন্টারনেট অ্যান্ড মোবাইল ডিভাইসেস। তো আমাদের কোয়েশ্চেনের যে প্যারাফ্রেজ করার কথা সেটা আমরা করে ফেলেছি। সো দ্যাটস 1 নাম্বার টাস্ক ডান। এরপরে আপনি আপনার থিসিস স্টেটমেন্টটা লিখবেন বা আউটলাইন স্টেটমেন্টটা লিখবেন। আমরা এখানে কি দেখছি, দিস এসে believes the main problems associated with dependence on computers is the lack of original thoughts. যে এই এসেটা বিশ্বাস করে যে কম্পিউটারের উপর যে ইনক্রিজিং বা এই বাড়তি যে নির্ভরশীলতাটা আসছে এটার মেইন প্রবলেম হলো নাম্বার 1 ল্যাক অফ অরিজিনাল থট। মানে কম্পিউটারের উপর রিলাই করতে করতে আমরা আমাদের নিজেদের যেই চিন্তা ক্ষমতাটা থাকে বা চিন্তা শক্তিটা থাকে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেটা আস্তে আস্তে বেশিরভাগ কম্পিউটারের দ্বারা ইনফ্লুয়েন্স বা প্রভাবিত হচ্ছে, আমাদের নিজেদের খুব একটা বেশি ইন্ডিপেন্ডেন্ট চিন্তা থাকছে না। অ্যান্ড কপিং অরিজিনাল ওয়ার্ক ফ্রম আদার্স অ্যান্ড সাজেস্ট, এখানে বলছে যে মেইন সমস্যা হচ্ছে অরিজিনাল থটের কমতি এবং অন্যদের কাজকে নকল করার একটি টেন্ডেন্সি। অ্যান্ড সাজেস্ট critical thinking classes and writing analysis software as the most viable solution. মানে এসেটা সাজেস্ট করছে যে সলিউশন হতে পারে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্লাসেস এবং সলিউশন হতে পারে রাইটিং অ্যানালিসিস সফটওয়্যার। মানে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে একটু কমপ্লেক্স চিন্তা শক্তি তৈরি করার কিছু ক্লাসেস লাগবে, ক্রিটিক্যাল থিঙ্কিং ক্লাসেসের ট্রেনিং লাগবে, এবং রাইটিং অ্যানালিসিস সফটওয়্যার মানে আমরা যে বলেছিলাম যে আমাদের এই ধরনের যে অরিজিনাল কাজ নকল করার একটি টেন্ডেন্সি তৈরি হয়ে ওঠে, এই প্রবলেমটার সলিউশন হবে আমরা যদি একটি রাইটিং অ্যানালিসিস সফটওয়্যার তৈরি করি। আমি যদি এই জায়গাটাকে একটু মুছে আপনাদেরকে একটু কানেকশনটা বুঝিয়ে দিই, আমি এখানে সবগুলো দাগ মুছে দিলাম। এরপরে আমরা একটু চেষ্টা করি এটা শেখার। যে খেয়াল করে দেখবেন এখানে আমরা প্রথম প্রবলেম বলেছিলাম ডিপেন্ডেন্স অন কম্পিউটার। ডিপেন্ডেন্স অন কম্পিউটার ইজ দ্য ল্যাক অফ অরিজিনাল থট, মানে ল্যাক অফ অরিজিনাল থট হচ্ছে প্রথম প্রবলেম। এটার সলিউশন হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্লাসেস। প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 1 এর সলিউশন ক্রিটিক্যাল থিঙ্কিং ক্লাসেস। তারপরে প্রবলেম নাম্বার 2 ছিল কপিং অরিজিনাল ওয়ার্ক, মানে অন্যদের কাছ থেকে নকল করা। এটার সলিউশন হচ্ছে রাইটিং অ্যানালিসিস সফটওয়্যার। কপিং অরিজিনাল ওয়ার্ক, এটার সলিউশন হচ্ছে রাইটিং অ্যানালিসিস সফটওয়্যার। আমরা প্রথম প্রবলেম দ্বিতীয় প্রবলেম বলেছি, তারপরে প্রথম প্রবলেমের সলিউশন কি দ্বিতীয় প্রবলেমের সলিউশন কি সেটাও বলে দিয়েছি। তো এটা খুবই ভালো একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, কারণ এখানে নাম্বার 1 আমরা কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করেছি, নাম্বার 2 আমরা এটাকে আমাদের খুব সুন্দর করে আমাদের থিসিস স্টেটমেন্টটাও দিয়ে দিয়েছি। সো এটাই কিন্তু মূলত আমাদের ইন্ট্রোডাকশনের স্ট্রাকচার। তারপরে আমাদের প্রথম যেই প্যারাগ্রাফটা রয়েছে এখানে নিশ্চয়ই আমরা প্রবলেমটা নিয়ে আলোচনা করব। দ্য প্রিন্সিপাল প্রবলেম মানে মেইন প্রবলেম উইথ ওভার রিলায়েন্স অন টেকনোলজি আর পিপল নট বিং এবল টু থিঙ্ক ফর দেমসেলভস অ্যান্ড প্লেজারিজম, মানে হচ্ছে যে মেইন যেই সমস্যাগুলো আছে টেকনোলজির উপর রিলাই করে, সেটার মধ্যে একটা হচ্ছে যে আমাদের নিজেদের চিন্তা করার ক্ষমতাটা কমে যায় এবং আমরা প্লেজিয়ারিজম করি। সো আমরা একদম প্রথম টপিক সেন্টেন্সেই এই পুরো প্যাসেজটাতে কি নিয়ে কথা হচ্ছে সেটা বুঝিয়ে দিয়েছি। যে প্রথমটা হচ্ছে
মানুষজন নিজে নিজে চিন্তা করার ক্ষমতাটা হারিয়ে ফেলে এবং অন্যদের কাজ নকল করার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। এরপরে আমরা যা যা তথ্য বলবো আমরা জানি যে প্রত্যেকটা তথ্য হবে হচ্ছে এই টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করার জন্য। With access to so much information, students often rely on other people's opinions instead of forming their own. যে এত বেশি অ্যাক্সেস, যখন ইনফরমেশনে অ্যাক্সেস থাকে আমরা নিজেদের ওপিনিয়ন আসলে ফর্ম করতে পারি না, আমরা শুধু অন্যদের ওপিনিয়ন ফলো করতে চাই বা অন্যদের ওপিনিয়নকে নিজেদের ওপিনিয়ন বানিয়ে ফেলতে চাই। As well as this, they often use search engines to answer a question and simply copy the text from a website rather than thinking about that question. যে এটার কারণে যেটা হয় হচ্ছে তারা বিভিন্ন যেই সার্চ ইঞ্জিন রয়েছে সেই সার্চ ইঞ্জিনগুলোতে গিয়েই বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় এবং সেটাকেই কপি পেস্ট করে একটা অ্যাসাইনমেন্টে বা টাস্কে দিয়ে দেয় ইনস্টেড অফ থিঙ্কিং অ্যাবাউট দ্য কোয়েশ্চেন। মানে কোয়েশ্চেন নিয়ে গভীরভাবে চিন্তা না করে তারা হচ্ছে উল্টোটা করে, যে জাস্ট কপি পেস্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় বসিয়ে দেয়। এরপরে তারা বলেছে দিস প্র্যাকটিস ইজ নট অনলি প্রহিবিটেড ইন স্কুলস এন্ড ইউনিভার্সিটিজ বাট অলসো স্টান্টস আ স্টুডেন্টস intellectual development because they will never truly think for themselves. যে এই প্র্যাকটিসটা শুধু স্কুলস এন্ড ইউনিভার্সিটিজে প্রহিবিটেডই না বা ব্যান্ডই না, বাট এটা করলে যেটা হয় হচ্ছে স্টুডেন্টদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা কমে যায়, কারণ তারা কখনোই শিখে না কিভাবে নিজের জন্য চিন্তা করতে হয়। এরপরে এখানে কি বলেছে, which is what university is supposed to be really for, মানে ইউনিভার্সিটিতে তো আসলে তাদের এটাই শেখার কথা কিন্তু তারা এটাই শিখতে পারছে না। এরপরে তারা একটি এক্সাম্পল দিয়েছে। ফর এক্সাম্পল, many teachers complain that students copy web pages straight from Wikipedia word from word rather than giving a reasoned answer to their questions. যে বেশিরভাগ টিচার্সই কমপ্লেইন করে যে স্টুডেন্টসরা ওয়েব পেজ থেকে ডিরেক্টলি, উইকিপিডিয়া থেকে ডিরেক্টলি সবকিছু নকল করে একদম ওয়ার্ড ফর ওয়ার্ড ইনস্টেড অফ গিভিং আ রিজনড অ্যান্সার। মানে নিজেদের ওপিনিয়ন থেকে অ্যান্সার দেওয়া বা নিজেদের নলেজ ইউজ করে অ্যান্সার দেওয়ার পরিবর্তে তারা উল্টাটাই করে, তারা উইকিপিডিয়া থেকে ডিরেক্টলি সবকিছু মেরে দেয়। আচ্ছা, তারপরে তারা সলিউশন নিয়ে কথা বলেছে। Solutions to these worrying problems are special classes to focus on critical thinking and teachers using anti-plagiarism software to detect copying. মানে এই জিনিসটার সলিউশন হতে পারে কিছু স্পেশাল ক্লাসেস যেটা দিয়ে স্টুডেন্টদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং শেখানো হয়। আর এটার আরেকটা সলিউশন হতে পারে টিচার্সরা যদি অ্যান্টি প্লেজারিজম সফটওয়্যার ইউজ করে নকল করাটা ডিটেক্ট করা শুরু করে দেয়। তো আমরা একদম প্রথমে কিন্তু এটাই বলেছিলাম, আমরা এই সলিউশনটারই টপিক সেন্টেন্সটা তৈরি করেছি। এই হলো আমাদের টপিক সেন্টেন্স। এরপরে তারা এই টপিক সেন্টেন্সকেই ব্যাকআপ দেওয়ার জন্য কিছু উদাহরণ দিয়েছে। যেমন, if teachers create situations where students have to infer meaning and express opinions based on a small amount of information, this will ensure that students have an opportunity to develop these skills. মানে টিচাররা যদি এমন পরিস্থিতি তৈরি করে যেখানে স্টুডেন্টদেরকে অল্প ইনফরমেশন বা অল্প তথ্য থেকেই অনেক কাজ করতে হয় বা অল্প তথ্য থেকেই অনেক অর্থ ইনফার করতে হয়, মিনিং ইনফার করতে হয় এবং অনেক ওপিনিয়ন্স তৈরি করতে হয়, তাহলেই কিন্তু স্টুডেন্টরা একটা অপরচুনিটি পাবে এই স্কিলগুলো ডেভেলপ করার। Also, if students know that their assignments are being checked for plagiarism, যে বাট আরো যদি বলতে যাই, স্টুডেন্টরা যদি জানে যে তাদের অ্যাসাইনমেন্টগুলোকে প্লেজারিজমের জন্য টেস্ট করা হবে, this will be enough to deter them from doing so. এটাই যথেষ্ট হবে স্টুডেন্টদেরকে থামানোর জন্য প্লেজারিজম থেকে। তারপরে তারা একটি এক্সাম্পল দিয়েছে যেখানে বলেছে, for instance, many universities already use this kind of software to scan coursework for plagiarism, and it could be extended to include all homeworks by learners in both secondary and tertiary education. যে অনেক ইউনিভার্সিটিজে অলরেডি বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করা হয় স্টুডেন্টদের কোর্সওয়ার্ক স্ক্যান করার জন্য প্লেজারিজম দেখতে, and it could be extended, মানে এটাকে এক্সটেন্ড করে সব ধরনের হোমওয়ার্কে কিন্তু অ্যাপ্লাই করা যায় ফর বোথ লার্নার্স ইন টার্শারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন। যে সেকেন্ডারি এডুকেশনে যারা আছে এবং টার্শারি এডুকেশনে যারা আছে সবার জন্যই কিন্তু এটা অ্যাপ্লিকেবল হয়ে যায়। তারপরে তারা দিয়েছে হলো কনক্লুশন। কনক্লুশনে কি বলেছে, ইন কনক্লুশন, the main problems associated with overuse of technology in education are the lack of original thought and plagiarism. আমরা আবারও আমাদের যে ওভারভিউ স্টেটমেন্টটা ছিল সেটাকেই প্যারাফ্রেজ করে এখানে বলেছি। আপনারা চাইলে ইন কনক্লুশন না বলে
টু কনক্লুড বলতে পারেন, ইন আ নাটশেল বলতে পারেন, টু সাম আপ বলতে পারেন বা ইন সামারি বলতে পারেন, সবগুলোই সঠিক হবে। সবগুলোই সাধারণত কনক্লুডিং স্টেটমেন্টে বলা হয়ে থাকে শুরুতে একদম। সো ইন কনক্লুশন দ্য মেইন প্রবলেমস আমরা এখানে বলে দিয়েছি যে টেকনোলজি ওভার ইউজ করার মেইন প্রবলেম হচ্ছে ল্যাক অফ অরিজিনাল থট, মানে নিজেদের যে চিন্তা ক্ষমতা থাকে এটা কমে যায়, অ্যান্ড প্লেজারিজম আর অন্যদের কাজ নকল করার যে প্রবণতাটা থাকে সেটা, এগুলাই মেইন প্রবলেম। অ্যান্ড দিস ক্যান বি সলভড থ্রু স্পেশাল ক্লাসেস দ্যাট টিচ স্টুডেন্টস অ্যানালিটিক্যাল স্কিলস, মানে এগুলো কিছু বিশেষ ক্লাস রেখে যার মাধ্যমে স্টুডেন্টরা অ্যানালিটিক্যাল স্কিলস শিখতে পারবে, অ্যান্ড দ্য ইউজ অফ প্লেজারিজম ডিটেকশন সফটওয়্যার। অ্যানালিটিক্যাল স্কিল শেখানোর ক্লাসেস লাগবে এবং স্টুডেন্টসদের কাজকে প্লেজারিজম ডিটেকশন সফটওয়্যার দ্বারা অ্যাসেস করে বা পরীক্ষা করে নিতে হবে, যাতে করে তারা আর প্লেজারিজম বা অন্যদের কাজ নকল করা বন্ধ করে দেয়। এখানে আমরা আবারও আপনাদের জন্য সামারি করে রেখেছি। প্রথম যেই লাইনটা, এটা ছিল আমাদের কোয়েশ্চেনের প্যারাফ্রেজ। কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করা ম্যান্ডেটরি, আবারও বলে দিচ্ছি। তারপরে আমাদের যেই লাইনটা ছিল সেটা হচ্ছে আমাদের থিসিস স্টেটমেন্ট। এটাকে অনেক কিছু বলা হয়, থিসিস স্টেটমেন্ট বলা হয়, ওভারভিউ স্টেটমেন্ট বলা হয়, আউটলাইন বলা হয়, সবগুলোই সঠিক। এই পুরো লাইনটাও ম্যান্ডেটরি, এটা কিন্তু আপনাদের লেখায় থাকতেই হবে। এখানে আমরা মূলত আমাদের যে প্যাসেজে মেইন যে আইডিয়াগুলো নিয়ে আমরা এর সাথে কথা বলবো সেগুলো সামারি করে দেই। তারপরে রয়েছে আমাদের বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1-এ এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সে আমরা সবাই জানি যে আমাদেরকে পুরো প্যাসেজে বা পুরো প্যারাগ্রাফে, এই প্যারাগ্রাফে আমরা যেগুলো নিয়ে কথা বলবো সেটার কথা আমাদেরকে টপিক সেন্টেন্সে ছোট্ট একটি সামারি করে বলতে হবে। ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট হিসেবে কাজ করে এটা বডি প্যারাগ্রাফের। এরপরে যা যা বলবো সেগুলো হচ্ছে আমাদের টপিক সেন্টেন্সকে সাপোর্ট করার জন্য কিছু ডিটেলস এবং কিছু এক্সাম্পলস। তারপরে রয়েছে আমাদের সলিউশনের প্যারাগ্রাফটা, যেটা হচ্ছে আমাদের বডি প্যারা 2। বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 2-তে আমরা মূলত দেখা যাচ্ছে যে আমাদের যেই টপিক সেন্টেন্সটা রয়েছে, যে টপিক সেন্টেন্সে আমরা সলিউশনগুলো নিয়ে আলোচনা করছি, সেটার একটি সামারি দেওয়া হয়েছে, সলিউশন। এই সলিউশনটা থেকে আমরা মূলত এই লাইনটা থেকে আমরা বুঝতে পারবো যে আমরা যেই প্রবলেমগুলোর কথা বলেছি সেই প্রবলেমগুলোর সলিউশন কি কি। তারপরে রয়েছে আমাদের আরো অনেকগুলো এক্সাম্পলস, অনেকগুলো সাপোর্টিং ডিটেল, যেগুলো আমাদের এই টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করছে। তো এটাও কিন্তু খুব দরকার। এরপরে আমরা যদি কনক্লুশনের পার্টটাতে যাই, এখানে পুরোটাই মার্ক করা আছে, দেখতে পারবেন। আমরা কনক্লুশনে আমাদের যে ওভারভিউ স্টেটমেন্ট বা থিসিস স্টেটমেন্টে যে কথাগুলো বলেছিলাম যে এটা একটা প্রবলেম এবং এটা একটা সলিউশন, সেই জায়গাগুলোকেই আমরা বা সেই সেন্টেন্সগুলোকেই আমরা আরেকবার রিপিট করে দিয়েছি। যে মেইন প্রবলেম হচ্ছে ল্যাক অফ অরিজিনাল থট, প্লেজারিজম, এবং এগুলোর সলিউশন হচ্ছে স্পেশাল ক্লাসেস যেগুলো অ্যানালিটিক্যাল স্কিল শিখাবে এবং প্লেজারিজম ডিটেকশন সফটওয়্যারের ব্যবহার করা শুরু করে দিতে হবে। সো এটাই কিন্তু আমাদের সলিউশন। এটা আমরা ওভারভিউ স্টেটমেন্টেও বলেছিলাম। আমরা এখানে এই কথাটাই জাস্ট প্যারাফ্রেজ করে ভিন্ন শব্দ ব্যবহার করে আমরা আরেকবার রিপিট করে দিচ্ছি। সো এরই মধ্যে কিন্তু আমাদের যে প্রবলেম এবং সলিউশনের এসেটা ছিল সেটা আমরা আজকে শিখে ফেললাম, যে কিভাবে আমরা আইএলস রাইটিং টাস্ক 2-তে প্রবলেম সলিউশন এসেগুলো সহজেই লিখতে পারবো। আমরা কিন্তু এর মধ্যেও দেখে নিয়েছি যে রাইটিং টাস্ক 2 এর ওভারঅল স্ট্রাকচার সব টাইপের এসের জন্যই কিন্তু সেম, কিন্তু এক একটা ক্ষেত্রে আমরা জাস্ট ভিতরের তথ্যগুলো এক একভাবে ভিন্ন করি। যেমন এখানে দুটো প্রবলেম বলেছি, দুটো সলিউশন বলেছি। সো প্রথম বডি প্যারাগ্রাফে দুটো প্রবলেম, দ্বিতীয় বডি প্যারাগ্রাফে দুটো সলিউশন। আশা করি আপনাদের প্রবলেম সলিউশন এসে লিখতে পরবর্তীতে আর কোনো ধরনের সমস্যা হবে না। নেক্সট ক্লাসে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।